আমরা ডিসকাস করব টিউবারকুলোসিস পেশেন্টের ট্রিটমেন্ট অ্যান্ড ফলো আপ। সো ট্রিটমেন্টের শুরুতে যেটা যে টিবি পেশেন্টের ট্রিটমেন্ট আমরা কিছু উদ্দেশ্য আছে কেন আমরা ট্রিটমেন্ট করব। ফার্স্ট অফ অল ডেফিনেটলি টু কিওর দ্য পেশেন্ট, দেন আরও কিছু উদ্দেশ্য আছে যেমন টু প্রিভেন্ট রিল্যাপস or to prevent community transmission, that means person to person transmission of tuberculosis, and to prevent the development of drug resistance. সে কারণে আমরা টিবি পেশেন্টের ট্রিটমেন্টের আমরা যেটা করে থাকি যে ফিক্সড ডোজ কম্বিনেশন ড্রাগ ইউজ করি। দ্যাট মিন্স 4 এফডিসি, 2 এফডিসি or 3 এফডিসি, এগুলো আসলে কয়েকটা ড্রাগের কম্বিনেশন। যেমন 4 এফডিসিতে 4টা ড্রাগের কম্বিনেশন, 3 এফডিসিতে 3টা ড্রাগের কম্বিনেশন, 2 এফডিসিতে দুটো ড্রাগের কম্বিনেশন। এটার কারণ হচ্ছে, কম্বিনেশনটা করার কারণ হচ্ছে যে পেশেন্ট অ্যাডহারেন্সটা যেন থাকে, পেশেন্ট যেন কোনো পার্টিকুলার ড্রাগ স্কিপ করতে না পারে কিংবা পার্টিকুলার ডোজ স্কিপ করতে না পারে, এবং সেক্ষেত্রে যে পেশেন্টের ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ হওয়ার সম্ভাবনা কমে থাকে। আমরা যদি আলাদা আলাদাভাবে এই ড্রাগগুলো টিবি পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকি তাহলে দেখা যাবে একটা 4 এফডিসি ট্যাবলেটের জন্য একটা পেশেন্টকে 9 ট্যাবলেট আলাদাভাবে খেতে হবে যদি ফিক্সড ডোজ কম্বিনেশন ইউজ না করে থাকি আমরা। সে কারণে আমরা ফিক্সড ডোজ কম্বিনেশন ইউজ করে থাকি। আর একটা জিনিস হচ্ছে যে টিবি পেশেন্টের আগে যেটা খুবই জরুরি সেটা হচ্ছে যে পেশেন্টের ওয়েট মেজার করতে হবে, মাস্ট। কারণ ওয়েটের উপর ডিপেন্ড করেই আমরা নাম্বার অফ ট্যাবলেট অফ এফডিসি আমরা দিয়ে থাকি ডেইলি। সো এটা স্যারদেরও খুব ফেভারিট কোশ্চেন এমবিবিএস লেভেলে, যে টিবি পেশেন্টের ট্রিটমেন্টের শুরুতে তুমি কি করবা। ডেফিনেটলি বলতে হবে যে আমরা ওয়েট মেজার করব পেশেন্টের। সো আমরা যদি এখন ট্রিটমেন্ট শুরু করতে চাই তাহলে আমরা পেশেন্টগুলোকে দুটো ক্যাটাগরিতে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। একটা হচ্ছে ক্যাটাগরি 1, সেটা হচ্ছে যে ক্যাটাগরি 1 বলতে পারো যে কাদের দেওয়া হয়ে থাকে। আর একটা আছে ক্যাটাগরি 2, সেটা আবার কাদের দেওয়া হয়ে থাকে এবং কিভাবে দেওয়া হয়ে থাকে। তো ক্যাটাগরি 1 যে যাদের দেওয়া হয় ক্যাটাগরি 1 ট্রিটমেন্ট, তারা সাধারণত নিউ স্পুটাম স্মেয়ার পজিটিভ পালমোনারি টিবি অথবা নিউ স্পুটাম নেগেটিভ পালমোনারি টিবি অথবা নিউ এক্সট্রা পালমোনারি টিবি অর অ্যাসোসিয়েটেড নিউলি টিবি ডায়াগনোসড হয়েছে বাট অ্যাসোসিয়েটেড এইচআইভি আছে, অ্যাসোসিয়েটেড এইচআইভি। এই 4 ক্ষেত্রে আমরা ক্যাটাগরি 1 ট্রিটমেন্ট দিয়ে থাকি। ক্যাটাগরি 2 ট্রিটমেন্ট কাদের দিই আমরা? ক্যাটাগরি 2 ট্রিটমেন্ট দিই যে পেশেন্ট অন এনটিটিবি ট্রিটমেন্ট মোর দ্যান 1 মান্থ। এ ধরনের পেশেন্ট হঠাৎ করে টিবি ওষুধ বন্ধ করে দিয়েছে 1 মাস খাওয়ার পরে, সে ধরনের পেশেন্টকে আমরা দিব এক নাম্বার 1। তাহলে স্পুটাম স্মেয়ার পজিটিভ পালমোনারি টিবি উইথ হিস্ট্রি অফ টেকিং অ্যান্টিটিবি ড্রাগ মোর দ্যান 1 মান্থ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা রিল্যাপস পেশেন্টকে দিয়ে থাকি। নাম্বার 3 হচ্ছে ট্রিটমেন্ট ফেলার আফটার ক্যাটাগরি 1, এবং নাম্বার 4 হচ্ছে যে আমরা যেটা বলে থাকি যে ট্রিটমেন্ট আফটার লস টু ফলো আপ কিংবা লস টু ফলো আপ আফটার ট্রিটমেন্ট, এবং আদার্স কিছু কন্ডিশনে এইগুলোতে আমরা ক্যাটাগরি 2 দিয়ে থাকি। সো ক্লিয়ারলি দেয়ার ইজ এ ডিফারেন্সিয়েশন বিটুইন পেশেন্ট সিলেকশন ইন কেস অফ ক্যাটাগরি 1 অ্যান্ড ক্যাটাগরি 2। সো ক্যাটাগরি 1 এ আমরা কিভাবে প্রেসক্রাইব করি? ক্যাটাগরি 1 এ যেটা আমরা দুটো ফেজের ট্রিটমেন্ট দিয়ে থাকি, যেটা হচ্ছে যে একটা ইন্টেন্সিভ ফেজ আর একটা হচ্ছে যে কন্টিনিউশন ফেজ। ইন্টেন্সিভ ফেজে হচ্ছে যে আমরা দিয়ে থাকি 2 মান্থ 4 এফডিসি ড্রাগ, 2 মান্থ
4FDC ড্রাগ দিয়ে থাকি। 4FDC তো আমি আগেই বলেছি যে 4FDC আছে আইসোনিয়াজাইড, পাইরাজিনামাইড, রিফাম্পিসিন অ্যান্ড ইথামবিউটাল। আর 4 মান্থ দিয়ে থাকি আমরা 2FDC। 2FDC মানে হচ্ছে যে আইসোনিয়াজাইড অ্যান্ড রিফাম্পিসিন। নেক্সট হচ্ছে যে এটা ক্যাটাগরি 1। ক্যাটাগরি 1 তাহলে আমি আর একবার বলি, ক্যাটাগরি 1 এ আমরা 2 মান্থ দিয়ে থাকি 4FDC ড্রাগ, দ্যাট মিন্স আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড অ্যান্ড ইথামবিউটল। অ্যান্ড তারপরে 4 মান্থ কন্টিনিউশন ফেজ, সেটাতে আমরা দিয়ে থাকি 2FDC, সেটা হচ্ছে যে আইসোনিয়াজাইড অ্যান্ড রিফাম্পিসিন। নেক্সট হচ্ছে যে তোমার ক্যাটাগরি 2 ট্রিটমেন্টের ক্ষেত্রে তোমাদের যেটা জানতে হবে যে এটা কিভাবে দেওয়া হয়। এটা হচ্ছে যে ইনিশিয়াল যে ফেজ অথবা ইন্টেন্সিভ ফেজ এখানেও দেওয়া হয়, সেটা 3 মান্থ। আর কন্টিনিউশন ফেজ এখানে দেওয়া হয় 5 মান্থ। তো 3 মান্থ যেটা, এখানে একটু ঝামেলা আছে যে তোমার এখানে 4FDC দেওয়া হয় 3 মান্থ, সেটা তোমার ইনিশিয়াল যে 3 মান্থ, 2 মান্থ দেওয়া হয় 4FDC। দেন সেখানে দেওয়া হয় স্টেপটোমাইসিন অ্যাড করে দেওয়া হয়, যে 4FDCর সাথে স্টেপটোমাইসিন ডেইলি অ্যানাদার 2 মান্থ। সো 3 মান্থ তোমরা 4FDC দিবে, আর সাথে 2 মান্থ স্টেপটোমাইসিন দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে এরপরে দিবে তোমরা কন্টিনিউশন ফেজ। সো এখানে 4FDCর সাথে স্টেপটোমাইসিন দেওয়া হলো ইনিশিয়াল আর ইন্টেন্সিভ ফেজে, আর কন্টিনিউশন ফেজ যেটা, সেটাতে আমরা দিই যে কন্টিনিউশন ফেজে আমরা 3FDC ড্রাগ দিই। এখানে পাইরাজিনামাইডটা বাদ যায়, যেমন আইএনএস, রিফাম্পিসিন এবং ইথামবিউটল, এটা 5 মান্থ দেওয়া হয়ে থাকে। সো এটাই হচ্ছে যে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 ট্রিটমেন্টের বেসিক জিনিস। এর বাইরে যেটা জানতে হবে যে 4FDC মিনিং কি, 3FDC মিনিং কি, 2FDC মিনিং কি। আমি আগেই বলেছি 4FDC মিনিং হচ্ছে যে আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড অ্যান্ড ইথামবিউটল, এগুলোর ডোজ কতটুকু। ডোজ হচ্ছে আইসোনিয়াজাইড আছে 75 মিলিগ্রাম, পাইরাজিনামাইড, রিফাম্পিসিন আমরা 150 মিলিগ্রাম দিয়ে থাকি, দেন পাইরাজিনামাইড আমরা 400 মিলিগ্রাম দিয়ে থাকি, এবং ইথামবিউটল 275 মিলিগ্রাম। সো এই ডোজে 4টা ড্রাগ মিক্সড করে 4FDC। আর 3FDC যেটা, সেটাতে আমরা পাইরাজিনামাইডটা শুধু বাদ রাখি, সেক্ষেত্রে আইএনএইচ মানে আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন এবং ইথামবিউটল সেম ডোজে আমরা কম্বিনেট করি। আর 2FDC যেটা, সেটা রিফাম্পিসিন এবং আইএনএইচ সেম ডোজে আমরা কম্বিনেশন করে থাকি, দিয়ে থাকি। সো এই ড্রাগগুলো দুইটা ফেজে কেন দেওয়া দরকার, যে একটা ইনিশিয়াল ফেজ অথবা ইন্টেন্সিভ ফেজ, অথবা আরেকটা বলতেছি আমরা কন্টিনিউশন ফেজ। ইনিশিয়াল ফেজে ডোজ এবং ড্রাগের পরিমাণগুলো বেশি, কিন্তু কন্টিনিউশন ফেজে কম। এই কোশ্চেনগুলো আসা স্বাভাবিক। এটার কারণ হচ্ছে যে ইনিশিয়াল ফেজ আর ইন্টেন্সিভ ফেজগুলো প্রথম যে উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে যে র্যাপিডলি destroy the bacilli or kill the bacilli rapidly। আর কন্টিনিউশন ফেজে হচ্ছে যে দেন রিমেইনিং ব্যাসিলাই অথবা ব্যাকটেরিয়া যদি থেকে থাকে, সেটা কিল করবে। কিন্তু ইন্টেন্সিভ ফেজে যত র্যাপিডলি কিল করা যায় তত বেটার, না হলে আস্তে আস্তে হয়তো ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে, কিংবা অন্য ক্যাটাগরিতে আমাদের ট্রিটমেন্ট চলে যেতে পারে। সেই কারণে এই ইন্টেন্সিভ ফেজ এবং কন্টিনিউশন ফেজ এই দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। দেন আমরা ওয়েটের যে ব্যাপারটা, সেটা নিয়ে বলতে পারি যে ওয়েট কেন ইম্পর্টেন্ট। ওয়েট যেটা ইম্পর্টেন্ট এই কারণে যে অ্যাকর্ডিং টু ওয়েট এই FDC, ফিক্সড ডোজ কম্বিনেশন ড্রাগগুলো আমরা দিয়ে থাকি।
যেমন ক্যাটাগরি 1 হচ্ছে 30 থেকে 37 কেজি ওয়েট পর্যন্ত আমরা দিয়ে থাকবো যে 2টা 4 FTC এবং 2টা 2 FTC। আর 38 থেকে 54 পর্যন্ত আমরা দেব 3টা 4 FTC ট্যাবলেট দুটো ক্ষেত্রেই এবং 3টা 2 FTC ট্যাবলেট। আর 55 থেকে 74 পর্যন্ত দেবো আমরা 4টা করে ট্যাবলেট। আর মোর দ্যান 70 হয়ে গেলে আমরা 5টা করে ট্যাবলেট দেবো। সেম ভাবে আমরা কন্টিনিউশন ক্যাটাগরি 2তেও আমরা একইভাবে দিয়ে থাকি 30 থেকে 37 পর্যন্ত 2টা ট্যাবলেট এবং 37 থেকে 54 পর্যন্ত 3টা, 55 থেকে 70 পর্যন্ত 4টা এবং মোর দ্যান 70 হইলে 5টা ট্যাবলেট। এখানে এক্সট্রা ক্যাটাগরি 2তে যেটা আছে ইনজেকশন স্ট্রেপ্টোমাইসিন, এটা 30 থেকে 37 পর্যন্ত যদি দাও তাহলে 500 মিলিগ্রাম, যদি 38 থেকে 55 পর্যন্ত দাও তাহলে 750 মিলিগ্রাম, যদি মোর দ্যান 55 থেকে 70 উপরে যদি যায় তাহলে 1 গ্রাম, আর মোর দ্যান 70 হয়ে গেলে সেটাও 1 গ্রাম দিয়ে থাকি আমরা। তাহলে এটা স্ট্রেপ্টোমাইসিন ডোজটা একটু আলাদা। 30 থেকে 37 পর্যন্ত 500, 38 থেকে 54 পর্যন্ত 750 মিলিগ্রাম স্ট্রেপ্টোমাইসিন ডেইলি দিব। আর এটা ইনজেকশন আকারে দেওয়া হয় ডেফিনেটলি। আর একটা হচ্ছে যে মোর 55 থেকে 70 পর্যন্ত আমরা দেব 1 গ্রাম, মোর দ্যান 70 হইলেও আমরা 1 গ্রাম দিয়ে থাকি। So these are the basic treatment of tuberculosis. এই টিউবারকুলোসিস পেশেন্টগুলোকে আমরা কিভাবে ট্রিটমেন্ট দিয়ে থাকি সেটা আমরা জানলাম। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা এই টিউবারকুলোসিস পেশেন্টগুলোর ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা ডটকে ইনভলভ করি। ডট কি? ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। এরা কি করবে? এরা হচ্ছে পেশেন্টকে দেখবে, যে পেশেন্ট নিজে পেশেন্টের সামনে দাঁড়িয়ে থেকে কিংবা বসে থেকে, তার সামনে পেশেন্ট দাঁড়িয়ে অথবা বসে থেকে সেই যে ওষুধগুলো দিয়েছে সেগুলো খেয়ে ফেলছে, এই জিনিসটা ডিরেক্টলি অবজার্ভ করতে হবে। তো এটা ডিরেক্টলি অবজার্ভ করার কারণ এইটাই যে এই ওষুধগুলো অনেক সময় অ্যানোরেক্সিয়া করে থাকে কিংবা প্রতিদিন খাওয়া, এত লম্বা সময় খাওয়া একটা ডিফিকাল্ট জব, সে কারণে অনেক সময় পেশেন্ট কিছুটা সুস্থ বোধ করার পরে আর খায় না, দেখা যায় যে ট্রিটমেন্ট ডিফল্টার হয়ে আসছে। তো এই ক্ষেত্রে দেখা যায় আবার ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করে, সো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি ডেভেলপ করে। সো এই ধরনের কেসগুলো আমরা সাধারণত খুব বেশি পেয়ে থাকি। এই কারণে এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্যই আমরা ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিতে পেশেন্টকে পাঠিয়ে দিই। সো ডটস কর্নারে পাঠিয়ে দিই। সো ডটস কর্নারে কারা থাকতে পারে? ডটস কর্নারে সাধারণত যে হেলথ ইন্সপেক্টররা থাকতে পারে, অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টররা থাকতে পারে, স্বাস্থ্য সেবিকারা থাকতে পারে, ভিলেজ ডক্টররা থাকতে পারে, যাদের দায়িত্বে পেশেন্টের ট্রিটমেন্টের সমস্ত মেডিসিন দিয়ে দেওয়া হয় এবং সাথে যেটা হচ্ছে যে তাকে বলা হয় যে ডিরেক্টলি অবজার্ভ করতে হবে পেশেন্ট এটা খাচ্ছে। সো এর বাইরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এমবিবিএস লেভেলে সবসময় জিজ্ঞাসা করা হয় যে এই পেশেন্টগুলো সাইড ইফেক্ট কি কি ডেভেলপ করতে পারে এনটিটিভি ড্রাগ নিয়ে আসার পরে, যে কি কি সাইড ইফেক্ট আমরা ইচ্ছে করলে এটা অ্যাভয়েড করতে পারি কিংবা কি কি সাইড ইফেক্ট ডেভেলপ করলে আমরা এগুলোকে সিরিয়াসলি পেশেন্টগুলোকে ট্রিট করতে হবে তখন। তো কিছু মাইনর সাইড ইফেক্ট আছে, যেমন অ্যানোরেক্সিয়া, নওসিয়া, ভমিটিং, যে কোনো এনটিটিভি ড্রাগেই হয়ে থাকে। সেক্ষেত্রে এই পেশেন্টগুলোকে আমরা বলবো যে আফটার মিল ওষুধগুলো আপনি খেয়ে ফেলেন। কিছু পেশেন্টের অরেঞ্জ কালারেশন অথবা রেড কালারেশন, অরেঞ্জ কালার ইরেশন ইউরিন ডেভেলপ করতে পারে, অরেঞ্জ কালারেশন অফ ইউরিন ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে এটা নর্মাল একটা ফেনোমেনা এবং পেশেন্টকে আমরা রিঅ্যাসিওর করবো যে এটা কোনো ব্যাপার না, এটা ওষুধের জন্য হয়ে থাকে, এটা হার্মফুল কিছু না।
দেন কিছু পেশেন্টের জয়েন্ট পেইন ডেভেলপ করতে পারে, যেমন পাইরোজিনামেট খাইলে জয়েন্ট পেইন খেতে পারে। আর রেড অরেঞ্জ ইউরিন হয়ে থাকে সাধারণত রিফ্যাম্পিসিনের ক্ষেত্রে। সো পাইরোজিনামেটের ক্ষেত্রে যদি জয়েন্ট পেইন ডেভেলপ করে তাহলে এনএসআইডস দিতে হবে, যে পেশেন্টকে এনএসআইডস প্রেসক্রাইব করতে হবে। যে বার্নিং সেন্সেশন অফ হ্যান্ডস অ্যান্ড ফিটস পেশেন্টের ডেভেলপ করতে পারে, সেক্ষেত্রে আমরা এটাকে পেরিফেরাল নিউরোপ্যাথি চিন্তা করি। এটা সাধারণত আইএনএইচ অথবা আইসোনিয়া যেটা হয়, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে পাইরোডক্সিম একটা ভিটামিন, সেটা আমরা প্রেসক্রাইব করে দিই যে আপনি এটা ডেইলি টিবি ওষুধের সাথে খাবেন। আদার হচ্ছে যে আরও কিছু মাইনর মধ্যে হতে পারে যে স্কিন র্যাশ হতে পারে উইথ ইচিং, খুব মাইল্ড পর্যায়ে, এগুলোতে অ্যান্টিহিস্টামিন দিলেই হয়ে যায়। এখন হচ্ছে মেজর সাইড এফেক্ট, যেগুলোতে আমরা পেশেন্টকে সিরিয়াসলি আমাদের এই সাইড এফেক্টগুলোকে নিতে হবে এবং পেশেন্টের ড্রাগ স্টপ করে দিতে হবে। যেমন প্রথম যেটা হচ্ছে যে পেশেন্টের জন্ডিস ডেভেলপ করতে পারে, এনি হাও জন্ডিস, যে সেটা মাইল্ড জন্ডিস হোক কিংবা সিভিয়ার জন্ডিস হোক, পেশেন্টের যদি জন্ডিস ডেভেলপ করে, দ্যাট মিনস ইয়েলোইশ কালারেশন অফ স্কিন, স্ক্লেরা অ্যান্ড মিউকাস মেমব্রেন, you have to stop all anti-TB drugs, দেন ইভালুয়েট করে তারপরে আমরা আবার ফার্দার ট্রিটমেন্টে যাব, সেটা আমি পরবর্তী রাতে আরও ডিসকাস করব। নেক্সট হচ্ছে যে জন্ডিসের বাইরে কি হইতে পারে, যে পেশেন্টের ডিফনেস ডেভেলপ করতে পারে, অথবা যেটাকে বলে ডিজিনেস ডেভেলপ করতে পারে। এটা কেন হয়, এটা অটোটক্সিসিটি থেকে হয়ে থাকে। কোন ড্রাগ দিয়ে? স্ট্রেপ্টোমাইসিন। সো স্ট্রেপ্টোমাইসিন শুড বি স্টপড ইমিডিয়েটলি। দেন আর একটা হচ্ছে যে ভিশন ইম্পেয়ারমেন্ট হতে পারে। এটা কোন ওষুধ দিয়ে হইতে পারে? এটা হইতে পারে যে ইথামবিটল দিয়ে, যেহেতু রেট্রোবালবার নিউরাইটিস। সো ইমিডিয়েটলি স্টপ দ্য ইথামবিটল ইমিডিয়েটলি, এবং নেভার এই ওষুধগুলো আর কখনোই ইউজ করা যাবে না। ইথামবিটল ইনডিউসড যদি ভিশন ইম্পেয়ারমেন্ট হয়, কিংবা বাইরে কি বলে এটা আইএনএ স্ট্রেপ্টোমাইসিন ইনডিউসড অটোটক্সিসিটি হয়, তখন কখনোই এই ওষুধগুলো ইউজ করা যাবে না। এর বাইরে সিভিয়ার ইচিং হইতে পারে, উইথ স্কিন র্যাশ হইতে পারে, সেক্ষেত্রে আমরা এটা স্টপ অল মেডিকেশন, দেন ইভ্যালুয়েট করতে হবে যে কেন হচ্ছে। নেক্সট হচ্ছে যে যে এ বাইরে র্যাশ হইতে পারে, পারপুরিক র্যাশ হইতে পারে, সেক্ষেত্রে রিফ্যাম্পিসিন অল মেডিসিন বন্ধ করে দিতে হবে, স্পেশালি রিফ্যাম্পিসিন ডেফিনেটলি, কিংবা রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে, সেক্ষেত্রে স্পেশালি অল মেডিকেশন স্টপ করে স্পেশালি রিফ্যাম্পিসিনটা আর কখনোই ইউজ করা যাবে না। সো দিস আর দ্য মেজর সাইড ইফেক্ট। কিন্তু পরীক্ষায় এভাবে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে এনটিটিভি ড্রাগগুলোর নাম হলো 4FDC, এবং সেগুলো সবগুলো একটা করে সাইড ইফেক্ট বলো। সো তুমি 4FDC তখন সুন্দরভাবে বলে দিবে যে প্রথম হচ্ছে যে রিফাম্পিসিন অথবা আইএনএইচ দিয়ে শুরু করতে হবে। আমি শুরু করলাম রিফাম্পিসিন। রিফাম্পিসিনের সাইড এফেক্ট কি? রিফাম্পিসিনের সাইড এফেক্ট এটা নর্মাল মাইনর সাইড এফেক্ট, যেটা যে অরেঞ্জ কালারেশন অফ ইউরিন করে থাকে, আর মেজর সাইড এফেক্ট হচ্ছে যে হেপাটাইটিস করে থাকে। আর আইএনএইচ বা আইসোনিয়াজেটের ইথাম সাইড এফেক্ট কি, যে একটা নর্মাল সাইড এফেক্ট হচ্ছে যে বার্নিং সেন্সেশন অফ হ্যান্ডস অ্যান্ড ফিটস, দ্যাট মিনস ভেরিফাই নেগেটিভ করে থাকে। এটা সিরিয়াস কিছুটা, বাট সিরিয়াস যেটা, যে এটা হেপাটাইটিস করতে থাকে করে থাকে। পাইরোজিনিয়ামের ক্ষেত্রে ডেফিনেটলি গাউট, এটা খুব বেশি মারাত্মক কিছু না, বাট পাইরোজিনিয়ামেট ইজ হেপাটোটক্সিক ড্রাগ, এবার এটা হেপাটাইটিস করে থাকে। এর বাইরে ইথামবিটল যেটা, এইটা ডেঞ্জারাস, এটা ডেঞ্জারাসলি একটা কাজই করে থাকে, সেটা হচ্ছে যে রেট্রোবালবার নিউরাইটিস, দ্যাট মিনস পার্মানেন্ট ইম্পেয়ারমেন্ট অফ ভিশন। অ্যান্ড আর একটা হচ্ছে যে স্ট্রেপ্টোমাইসিন, এটাও একটু ডেঞ্জারাস, এটা অটোটক্সিসিটি করে থাকে, ডিপনেস, পার্মানেন্ট ডিপনেস ডেভেলপ করতে পারে, অথবা ডিজিনেস ডেভেলপ করতে পারে। সো যদি এভাবে জিজ্ঞাসা করে থাকে যে 4FDC ড্রাগগুলোর নাম বলো, ডোজ বলো, এবং একটা করে সাইড এফেক্ট বলো, তোমরা সুন্দরভাবে বলে দিবে। নেক্সট যেটা আমরা ডিসকাস করতে চাই, যে অনেক সময় জানতে চাওয়া হয় যে পেশেন্টের হেপাটাইটিস ডেভেলপ করলো, ড্রাগ ইনডিউসড, এনটিটিভি ড্রাগ ইনডিউসড, তুমি কি করবে? তোমরা বলবে এনটিটিভি ড্রাগ ইনডিউস যদি হেপাটাইটিস ডেভেলপ করে, প্রথম কথা হচ্ছে যে আমরা সব এনটিটিভি ড্রাগ বন্ধ করে দেব।
দেন ফাইন্ড আউট করব যে আদার কজ অফ হেপাটাইটিস আছে কিনা। যেমন ধরো যে এটা হেপাটাইটিস এর জন্য হতে পারে, হেপাটাইটিস ইর জন্য হতে পারে, হেপাটাইটিস বির জন্য হতে পারে, ইনফেকশাস ডিজিজের কারণে হেপাটাইটিস হতে পারে, ড্রাগ ইন্ডুসড নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আদার ডিজিজগুলো আমরা এক্সক্লুড করব ক্লিনিক্যালি এবং ল্যাবরেটরি। এরপরও যদি আমরা কনফার্ম হই যে না এটা ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, সেক্ষেত্রে আমরা লিভার ফাংশন টেস্ট করব এবং দেখব যে 2 উইকস পর্যন্ত ওয়েট করব, যে 2 উইকস পর্যন্ত না, আমরা লিভার ফাংশন টেস্ট করব, করার পরে নর্মাল না হওয়া পর্যন্ত আমরা আর কিছুই করব না। যে জন্ডিস রিজলভ হয়ে গেছে অথবা লিভার ফাংশন টেস্ট যে ইলিভেশন হয়েছিল এনজাইমগুলো সেগুলো নর্মাল হয়ে আসছে, তারপরে 2 উইকস পরে আমরা এনটিটিভি ড্রাগ স্টেপ বাই স্টেপ মানে 1 বাই 1 স্টার্ট করতে পারো অথবা অ্যাট এ টাইম সবগুলো ড্রাগই শুরু করে দিতে পারো। যদি কারো যদি কোথাও লিভার ফাংশন টেস্ট করার সুযোগ না থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র ক্লিনিক্যালি জন্ডিস রিজলভ হয়ে গেছে তার 2 সপ্তাহ পর থেকে আমরা এনটিটিভি স্টার্ট আবার শুরু করে দিতে পারি। সেটা স্টেপ বাই স্টেপ একটা ড্রাগ একটার পর একটা ড্রাগ দিয়ে অথবা যে ফিক্সড ডোজ কম্বিনেশন আছে সেটা দিয়েও আমরা শুরু করে দিতে পারি। সো এক্ষেত্রে আমাদের একটু রেজিমেন্টটা চেঞ্জ করে দিতে হবে। সেটা হচ্ছে যে আমরা পাইরেজিনেমেট এবং রিফাম্পিসিনকে আমরা মোর হেপাটোটক্সিক হিসেবে জানি, সেজন্য আমরা এটাকে এই দুটোকে বাদ দিয়ে দিই। আমরা তখন বলি যে আমরা সেই সময় যে রেজিমেন্টটা দিই যে 2C10 হি। 2C মানে হচ্ছে যে 2 এবং সি হচ্ছে যে এস এইচ ই সি মিনস স্ট্রেপ্টোমাইসিন, আইএনএইচ এবং ইথাম্বিটল। আরেকটা হচ্ছে 10 হি। 10 হি মানে এইচ অ্যান্ড ই। এইচ মানে হচ্ছে আইএনএইচ এবং ইথাম্বিটল। সো এই রেজিমেন্টটা আমরা স্টার্ট করে দিই 2C মানে 2 মাস স্ট্রেপ্টোমাইসিন, আইএনএইচ অ্যান্ড ইথাম্বিটল। আর একটা হচ্ছে যে 10 মান্থ আইএনএইচ অ্যান্ড ইথাম্বিটল। 2C আর 10 হি, 2C10 হি রেজিমেন্টটা আমরা আবার স্টার্ট করে দিই। যদি এমন হয় যে পেশেন্টের এনটিটিভি ড্রাগ ছাড়া তাকে কোনোভাবেই সম্ভবই না, সেক্ষেত্রে একেবারে লিস্ট হেপাটোটক্সিক ড্রাগ যেটা যে আমরা স্ট্রেপ্টোমাইসিন এবং ইথাম্বিটল স্টার্ট করে দিতে পারি। সো এভাবেই আমরা এনটিটিভি স্টার্ট করার পরে জন্ডিস ডেভেলপ করলে আমরা কিভাবে ট্রিট করব, এভাবে আমরা ট্রিট করে থাকি পেশেন্টগুলোকে। নেক্সট আসো যে আমরা ট্রিটমেন্টের পরে যেটা আমরা করি যে ট্রিটমেন্ট দিলেই তো হবে না, এটা ফলো আপ করতে হবে। হাউ টু ফলো আপ এ টিবি পেশেন্ট অনগোয়িং ট্রিটমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট কেস ডেফিনেশনের জন্য। পেশেন্টের রিল্যাপ যেন না হয়, কিংবা পেশেন্টের ট্রিটমেন্ট সঠিক হচ্ছে কি না, কিংবা পেশেন্টের ট্রান্সমিশন প্রিভেন্ট করার জন্য। তোমরা মনে রাখবে যে যে কোনো এনটিটিভি ড্রাগ যদি স্মেয়ার পজিটিভ টিবি পেশেন্টকে দেওয়া হয়, তো 2 সপ্তাহ পর থেকে পেশেন্ট বিকাম নন ইনফেকশিয়াস, মানে সেই পেশেন্টটা পার্সন টু পার্সন আর ট্রান্সমিট করে না। এটা 2 সপ্তাহ তাকে এনটিটিভি ড্রাগ খেতে হবে, তারপর থেকে আমরা তাকে নন ইনফেকশিয়াস ডিক্লেয়ার করতে পারবো। বাট তাকে ট্রিটমেন্ট কিন্তু কন্টিনিউ করতে হবে। সো এখন যেটা বলবো যে ট্রিটমেন্ট কন্টিনিউ করবে, বাট আমাকে ফলো আপে রাখতে হবে। কীভাবে ফলো আপে রাখবে? ফলো আপে রাখবো আমরা যদি নিউ স্পুটাম পজিটিভ অর জিন এক্সপার্ট পজিটিভ পেশেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা 1 স্পুটাম এক্সামিনেশন করব অ্যাট দ্য এন্ড অফ 2nd মান্থ, 5th মান্থ অ্যান্ড 6th মান্থ in case of category 1 পেশেন্টের ক্ষেত্রে। সো অ্যাট দ্য এন্ড অফ 2 মান্থ, 2nd মান্থ, 5th মান্থ অ্যান্ড 6th মান্থ। যদি অ্যাট দ্য এন্ড অফ 2nd মান্থে যে স্পুটাম নেগেটিভ আসে, দেন কন্টিনিউ দ্য ট্রিটমেন্ট। বাট অ্যাট দ্য এন্ড অফ 2nd মান্থ যদি স্পুটাম পজিটিভই থাকে, তখন আমরা কী করব? তখন হচ্ছে যে
যেহেতু ইন্টেন্সিভ ফেজ শেষ, আমাদের কন্টিনিউশন ফেজে যেতে হবে। সো কন্টিনিউশন ফেজ নাম্বার ওয়ান ডেফিনেটলি কন্টিনিউ করতে হবে। অ্যান্ড নাম্বার টু যেটা আমাদের করতে হবে যে ওয়ান স্পুটাম সেন্ড ফর জিন এক্সপার্ট। এবং নাম্বার থ্রি যেটা করতে হবে যে এই পেশেন্টকে পরবর্তীতে জিন এক্সপার্টের রেজাল্ট অনুযায়ী ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে। সো that means further treatment management depends on the expert gene result, এটাই, আর কিছুই না। আর যেটা হচ্ছে যে যদি স্পুটাম যদি কখনো 5 মান্থ, 5th মান্থ অথবা 6 মান্থে যদি শেষে at the end of 6 month of or 5th month or 6 month শেষে যদি পজিটিভ আসে, তাহলে ডেফিনেটলি এটাকে ট্রিটমেন্ট ফেইলার আফটার ক্যাটাগরি 1 ডিফাইন করতে হবে এবং ক্যাটাগরি 2তে ট্রিটমেন্টে আমাদের চলে যেতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম স্পুটাম ফর জিন এক্সপার্টের জন্য পাঠিয়ে দিতে হবে এবং পরবর্তী ম্যানেজমেন্ট আইদার ক্যাটাগরি 2 কন্টিনিউ হবে অর জিন এক্সপার্টের রেজাল্ট অনুযায়ী আমরা ম্যানেজমেন্টে চলে যাব। যদি জিন এক্সপার্টে যদি রিফাম্পেসিন পজিটিভ আসে, তাহলে এটা ডেফিনেটলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। তখন আমরা হায়ার সেন্টারে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হিসেবে পেশেন্টকে পাঠিয়ে দেবো, সেখানে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হিসেবে ট্রিট পাবে। আরেকটা হচ্ছে যে এই পেশেন্টগুলো হচ্ছে যে নিউ পেশেন্ট আমরা কিভাবে ফলো আপ করবো, নিউ স্পুটাম পজিটিভ অর এই জিন এক্সপার্ট। আবার কিছু পেশেন্ট আছে রিট্রিটমেন্ট স্পুটাম পজিটিভ অর স্মেয়ার পজিটিভ অর এক্সপার্ট পজিটিভ ক্ষেত্রে এই পেশেন্ট যেগুলো রিট্রিটমেন্ট, তারা তো ক্যাটাগরি 2 পাবে, কোনো ডেফিনেটলি এখানে কোনো সন্দেহ নাই যে রিট্রিটমেন্ট ক্যাটাগরি 2 পাবে। সো ক্যাটাগরি 2 পেশেন্ট যেগুলো পাচ্ছে, সেই পেশেন্টের ফলো আপ আমরা কীভাবে করব, সেটা করব অ্যাট ওয়ান স্পুটাম এক্সামিনেশন করব অ্যাট দ্য এন্ড অফ 3rd month, 5th month অ্যান্ড 8th month। 3rd, 5th অ্যান্ড 8th, এখানে মনে রাখতে পারো 358, আগেরটা ছিল 256, এটা হচ্ছে 358। ক্যাটাগরি 2 ক্ষেত্রে 358, মানে 3 month, 5 month অ্যান্ড 8 month। সেম ক্যাটাগরিতে আমরা আগাবো যে 3 মান্থে যদি নেগেটিভ আসে দেন কন্টিনিউ দ্য কন্টিনিউশন ফেজ, বা যদি স্পুটাম পজিটিভ আসে তাহলে আমরা এটা জিন এক্সপার্টের জন্য পাঠিয়ে দেবো এবং অ্যাজ পার রেজাল্ট অফ জিন এক্সপার্ট আমরা পরবর্তী ম্যানেজমেন্টে চলে যাব। আর যদি 5th মান্থ, অ্যাট দ্য এন্ড অফ 5th মান্থ অথবা 8th মান্থে এটা পজিটিভ আসে, তাহলে এটাকে ট্রিটমেন্ট ফেইলার হিসেবে চিন্তা করব আর স্পুটাম একটা পাঠিয়ে দেবো জিন এক্সপার্টের জন্য এবং সেইটার রেজাল্ট অনুযায়ী ফার্দার ম্যানেজমেন্ট আমরা ডিটেক্ট করব। এবং আরেকটা হচ্ছে যে 5th মান্থ আর 8th মান্থে যদি পজিটিভ আসে, ডেফিনেটলি ধরে নিতে হবে যে এটা ট্রিটমেন্ট ফেইলার হয়ে গেছে। সো সো আমাদেরকে এই পেশেন্টকে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হিসেবেই ট্রিট করতে হবে। পাশাপাশি স্পুটাম আমরা জিন এক্সপার্টের জন্য পাঠিয়ে দিয়ে আমরা সেটার ওয়েট ফর দ্য রেজাল্ট অফ জিন এক্সপার্ট অ্যান্ড রিফাম্পেসিন অ্যান্ড আইএনএ সেন্সিটিভিটি, দেন তার উপর ডিপেন্ড করে আমরা ফার্দার ট্রিটমেন্ট করব। সো ফলো আপ ক্যাটাগরি 2 ক্ষেত্রে মনে রাখবে অ্যাট দ্য ওয়ান স্পুটাম এক্সামিনেশন অ্যাট দ্য এন্ড অফ 3rd month, 5th month অ্যান্ড 8th month। আরেকটা হচ্ছে যে স্পুটাম নেগেটিভ পেশেন্টরা কী করবে। স্পুটাম যাদের নেগেটিভ পেশেন্ট, এরকম তো পালমোনারি টিবি আমরা পেয়েছি, সেটা নিউ হোক কিংবা রিট্রিটমেন্ট হোক, আমরা ক্যাটাগরি যখন করেছি তখন এভাবে ক্লাসিফাই করেছি। সে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে 2 মান্থ, অ্যাট দ্য এন্ড অফ 2 মান্থে আমরা স্পুটাম এক্সামিনেশন করব। স্পুটাম এক্সামিনেশন করে যদি নেগেটিভ আসে দেন কন্টিনিউ অ্যাজ ইউজুয়াল ট্রিটমেন্ট, আর যদি পজিটিভ আসে তাহলে আমরা আবার সেই স্পুটাম ফর এগেইন একটা করব কনফার্ম হওয়ার জন্য, না দিস ইজ পজিটিভ, কনফার্মেটরি পজিটিভের জন্য আবার স্পুটাম এক্সামিনেশন করব। আর একটা হচ্ছে যে স্পুটাম আমরা পাঠিয়ে দেব যে কোথায়, যে তোমার এমটিপি জিন এক্সপার্টের জন্য, এক্সপার্ট জিন এক্সপার্ট এমটিপির জন্য। আর এটাকে ট্রিটমেন্ট ফেইলিয়ার হিসেবে ধরে নিয়ে আমরা যদি ক্যাটাগরি 1 হয়ে থাকে তাহলে ক্যাটাগরি 2তে, অথবা সাধারণত স্মেয়ার নেগেটিভ ক্যাটাগরি 1ই পেয়ে থাকে, তো আমরা ক্যাটাগরি 2 স্টার্ট করে দেবো। ইন দ্য মিন টাইম জিন এক্সপার্টের রেজাল্ট আসলে সেটার রেজাল্ট অনুযায়ী ফার্দার ম্যানেজমেন্ট আমরা
ঠিক করব যদি রিফ্যাব্রিসিং সেন্সিটিভিটি ঠিকঠাক থাকে। যদি রিফ্যাব্রিসিং সেন্সিটিভ কেস স্টিল নাও যদি থাকে আর রেজিস্ট্যান্ট থাকলে তখন আমরা ফার্দার যে এটা ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হিসেবে ট্রিট করব। আর এক্সট্রা পালমোনারি টিবির ক্ষেত্রে যেটা, যে এক্সট্রা পালমোনারি টিবির ক্ষেত্রে আমরা কি করব, এক্সট্রা পালমোনারি টিবির ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, কিভাবে ফলো আপ করব। এক্সট্রা পালমোনারি টিবি তো কোনো স্মেয়ার কখনোই এক্সামিনেশন করা হয় না। বেসিক্যালি এক্সট্রা পালমোনারি টিবি ডায়াগনোস্ট করা হয় যে এক্সপার্ট ফিজিশিয়ান অর স্পেশালিস্ট ফিজিশিয়ান দিয়ে এবং ট্রিটমেন্টও স্টার্ট করা হয়। সো এই পেশেন্টের ফলো আপ আমরা ক্লিনিক্যালি ইমপ্রুভমেন্ট আছে কি না। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে এত কিছুর বাইরেই ফলো আপ করলাম, ট্রিটমেন্ট করলাম, ফলো আপের সময় যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে প্রত্যেকটা পেশেন্টের প্রতিটা ফলো আপে কিন্তু আমরা পেশেন্টের ওয়েট মেজার করব। বিকজ ওয়েট বেড়েও যেতে পারে, ওয়েট কমেও যেতে পারে। ওয়েটের উপর ডিপেন্ড করে এফডিসি ড্রাগগুলোর নাম্বার অফ এফডিসি ড্রাগগুলো কিন্তু বেড়ে যেতে পারে, কমেও যেতে পারে। সো এই ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট যে প্রতিটা ফলো আপে আমরা ওয়েট আবার। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে টিবি পেশেন্টের ট্রিটমেন্ট মানে ওয়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রিটমেন্টের শুরুতে, ট্রিটমেন্টের ফলো আপে এবং ট্রিটমেন্টের শেষেও আমরা ওয়েট। সো আমরা ওয়েট মেজারমেন্টটা করতে কখনোই আমরা যেন ভুল না করি। সো দিস ইজ অ্যাবাউট টিউবারকুলোসিস। এমবিবিএস লেভেলে এতটুকু জানলেই হবে। যেমন আমরা শুরু থেকেই বলে আসছি, আমি আবারও একটু বলে থাকি যে টিবি অর্গানিজমের নাম কি, কীভাবে টিবি অর্গানিজম ট্রান্সমিশন হয়ে থাকে, টিবি ডিজিজ ট্রান্সমিশন হয়ে থাকে, টিবি ইনফেকশন কি, টিবি ডিজিজ কি, এক্সট্রা পালমোনারি ডিজিজ কি, পালমোনারি টিবি কি, এক্সট্রা পালমোনারি টিবি কি, টিবি ক্যাটাগরাইজ করা হয় কী কীভাবে, অ্যানাটমিক্যাল সাইট অনুযায়ী কিংবা ব্যাকটেরিওলজিক্যাল স্ট্যাটাস অনুযায়ী অথবা ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করে। আবার ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা কী কী ক্যাটাগরি ইউজ করি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 1-এর ড্রাগ ডোজ ফেজগুলো, ইন্টেন্সিভ ফেজ, কন্টিনিউশন ফেজ। ক্যাটাগরি 2 সেম। ক্যাটাগরি 1 কাদের দিই, বিশেষ করে নিউ পেশেন্টের ক্ষেত্রে স্মেয়ার পজিটিভ, স্মেয়ার নেগেটিভ। আর ক্যাটাগরি 2-কে তারা কাদের দিই, বিশেষ করে ওল্ড পেশেন্ট, ট্রিটমেন্ট আগে পেয়েছে মোর দ্যান 1 মান্থ, অথবা ট্রিটমেন্ট ফেলিয়ার হয়েছে, অথবা ফলো আপ লস টু ফলো আপ হয়েছে, অথবা এনি হাউ আদার্স ডিফল্টার। সো কী কী ওষুধ মেডিসিন দিই আমরা, সেই মেডিসিনগুলোর ডোজ কী, কম্বিনেশান কী, ড্রাগগুলোর নাম কী, ড্রাগগুলোর সাইড ইফেক্ট কী, অ্যাটলিস্ট একটা করে সাইড ইফেক্ট বলতে হবে, এবং সিরিয়াস সাইড ইফেক্ট কী আছে, সেগুলো সব ক্ষেত্রে আমরা কী মেজার নিই। যে কিছু ক্ষেত্রে আমরা ড্রাগ একেবারেই টোটালি বন্ধ করে দিই, এবং কিছু ক্ষেত্রে আমরা টেম্পোরারিলি বন্ধ করলে এগুলো রিজলভ হয়ে গেলে আবার স্টার্ট করে থাকি। দেন ফলো আপ কীভাবে করি পেশেন্টের, এটা ক্যাটাগরি 1 যারা পাচ্ছে তাদেরকে কীভাবে ফলো আপ করবো, আর ক্যাটাগরি 2 পাচ্ছে যারা তাদেরকে কীভাবে ফলো আপ করবো, কিংবা স্পুটাম পজিটিভ যারা তাদেরকে কীভাবে ফলো আপ করবো, কিংবা স্পুটাম নেগেটিভ যারা তাদেরকে কীভাবে ফলো আপ করবো, কিংবা এক্সট্রা পালমোনারি টিবি তাদেরকে কীভাবে ফলো আপ করবো। তবে সবার ক্ষেত্রে মনে রাখবে ওয়েট ইজ ইম্পর্টেন্ট। ওয়েট মেজারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ টিবি ট্রিটমেন্ট, টিবি পেশেন্টের ট্রিটমেন্ট অ্যান্ড টিবি পেশেন্টের ফলো আপের ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে টিবি পেশেন্টগুলোকে ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট দিতে হয়, যে এই পেশেন্টগুলো যেন হারিয়ে না যায় ট্রিটমেন্ট চলাকালীন, ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ না করে। সেই কারণে আমরা এগুলো করে থাকি। So this is about tuberculosis in details. Extrapulmonary TB according to site অনুযায়ী আমরা চ্যাপ্টার অনুযায়ী আমরা ডিসকাস করব, যেমন টিবি লিম্ফেডেনাইটিস, কিংবা টিবি প্লুরাল ইফিউশন, টিবি পেরিকার্ডিয়াল ইফিউশন, কিংবা টিবি মেনিনজাইটিস, এগুলো আমরা চ্যাপ্টার অনুযায়ী ডিসকাস করব। সো হোপ ফর দ্য বেস্ট। পরবর্তীতে আবার দেখা হবে।